তারেক রহমানের নাম নিতে হলে অজু করে নাম নিতে হবে। আমি এই তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি, এই খুন খারাপি, একজনের বাড়ি দখল, আরেকজনের জমি দখল, এই যে বিষয়গুলো ৭ই আগস্ট তখনও কিন্তু রক্তের দাগ শুকায়নি ঢাকা মহানগর। যে যত উচ্চ স্তরের রাজনীতিবিদ তার কথাবার্তা, বাচনভঙ্গি, ভদ্রতা সব দিক থেকেই মার্জিত থাকা উচিত এবং থাকে। আওয়ামী লীগ তো 16 বছর বিএনপি ছাড়া নির্বাচন করছে, তার কারণ তারা বিএনপি আওয়ামী লীগ কোন দলকে এখন এই মুহূর্তে মানে সহ্য করতে পারছে না, বিশ্বাস করতে পারছে না। রাজনীতিতে শেষ বলতে যে শব্দ সেটা নাই। তাহলে 53 বছরে তারা কি করেছে? আমার মাত্র কোরআন ছাড়া আর সবকিছুই সংস্কারযোগ্য। জি, আমরা হয়তো আগামী 2 মাসের ভেতরে আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসছি। কিন্তু সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নজরবিডি.com এ সকলকে স্বাগত জানাচ্ছি। জাতীয় দৈনিক রুদ্র বাংলার বার্তা সম্পাদক জনাব মিজান বীর নূর, আমি তার কাছে প্রশ্ন করব যে নির্বাচন ইস্যুতে 5ই আগস্টের পর বিএনপির ব্যর্থতা ও সফলতা নিয়ে। জি মিস্টার জনাব মিজান বীর নূর, আমি আপনার কাছে প্রশ্ন এটাই যে নির্বাচন ইস্যুতে 5ই আগস্টের পর বিএনপির ব্যর্থতা ও সফলতা আসলে কি? জনাব আলাউদ্দিন, প্রশ্নটা অত্যন্ত ক্রিটিক্যাল। ব্যর্থতা সফলতা এগুলো রাজনীতিবিদরাই বের করবে। তবে আমরা সাংবাদিক হিসাবে আমরা তো ব্যর্থতার দিকটাই বেশি দেখব। আর বিএনপি এত বড় একটা দল, এই দলটা 5ই আগস্টের পর যেভাবে অকারেন্সে এই বিভিন্ন অগ্নিসংযোগ, তারপরে এই বিভিন্ন জায়গায় চাঁদা, এইগুলো অন্যান্য দল হয়তো করেছে, কিন্তু তারা পাবলিকলি এইভাবে করেনি চাঁদাবাজিটা। যে কারণে বিএনপির রুট লেভেলে ভোটারদের একটা মনের মধ্যে আঘাত আনছে। এই আঘাতটা এইরকম যে তাইলে কি একই জিনিসের এই পাশ আর ওই পাশ, তাইলে কি একই জিনিসের এই পাশ আর ওই পাশ? আসলে একই জিনিসের এই পাশ ওই পাশ বলা যাবে না, কিন্তু ব্যর্থতাটা ওইখানেই। তারা রুট লেভেলের চাঁদাবাজিটা, এটাই তাদের সবচেয়ে বড় ব্যর্থতা। মানে জনগণের চোখে পড়ছে, জনগণের চোখে পড়ার মতো চাঁদাবাজি। এইটা কি অন্যান্য রাজনৈতিক দলগুলো, অন্যান্য যারা আছেন, এইটা কি অন্যান্য রাজনৈতিক দলগুলো পুঁজি হিসাবে ব্যবহার করে তারা উত্তরোত্তর আগায় যাচ্ছে। আর যেভাবে বিএনপির ভোট ব্যাংক যেভাবে ছিল আওয়ামী লীগ ফল করার পরে বিএনপির ভোট ব্যাংক যেভাবে ছিল, ডে বাই ডে সেটা কমছে। প্রতিদিনই কিছু না কিছু কমছে। তো কমার কারণটা কিন্তু এখন বিএনপি সেটাকে শোধরাইলেও ওই যে পিছনের কথাগুলো ধরে অন্যান্য রাজনৈতিক দলগুলো ফলাও করছে। আর একটা ব্যর্থতা বিএনপির সবচাইতে বড়, সেটা হইল বিএনপির আমাদের দেশে না, সারা ওয়ার্ল্ডেই এখন, সারা বিশ্বেই এখন ফেসবুক মানে ইন্টারনেটের যুগ এখন। জি জি, ফেসবুক, ইউটিউব, এটাই এখন। এই ইন্টারনেটের যুগে আইসা, এই ডিজিটাল যুগে আইসা বিএনপির কিন্তু ডিজিটাল কর্মী নাই। আপনি দেখেন, আপনি খোঁজেন, দেখেন বিএনপির পক্ষে কলাম লেখার মতো, বিএনপির পক্ষে ফেসবুকে কয়টা স্ট্যাটাস থাকে, ইনস্টাগ্রামে কয়টা স্ট্যাটাস বিএনপির পক্ষে থাকে। তারা কিন্তু এইটাকে এই দিক থেকে পিছনের কারণেই তাদের ভোট ব্যাংক কমতেছে। 5ই আগস্টের পর যে বিষয়টা আমি দেখেছি সবচেয়ে বেশি, সেটা হলো তাদের হামলা এবং সাধারণ মানুষের উপর যে নির্যাতন। অর্থাৎ এই বিএনপির নেতারা অনেক সময় দেখা গেছে যে একেবারে সাধারণ মানুষ, যেই মানুষটা রাজনীতি বোঝে না, যেই ব্যক্তিটা আসলে এই কৃষি কাজ করে খাচ্ছে কিংবা শ্রমজীবী, একেবারে নিত্য প্রয়োজনীয় যে আপনার পণ্যটা সেটাও কিনে খেতে পারছে না, তাদের উপরেও কিন্তু অনেক সময় বিএনপি চড়াও হয়েছে, তাদের উপর হামলা করেছে, মামলা দিয়েছে, তাদের উপর বিভিন্ন কার্যকলাপ চালিয়ে তারা এই বিএনপিটাকে অনেকটা রসাতলে নিয়ে গেছে। বিএনপির বর্তমানে যারা আপনার উপরস্থ নেতাকর্মী আছেন,
তারা যে বিষয়টা তাদের মুখ থেকে আমরা যে বেফাস কথাবার্তা শুনছি, যে বেফাস কথাগুলো যেমন আপনার এই যে মির্জা আব্বাস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই ধরনের যারা ব্যক্তি আছে, যারা উপরস্থ একেবারে টপ লেভেলের রাজনৈতিক নেতা, তাদের মুখ থেকে কিভাবে এই বেফাস কথাগুলো বের হচ্ছে, অপ্রাসঙ্গিক অযাচিত যে কথাগুলো, এগুলো কেন? আমি এই বিষয়টি একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আপনাকে রাজনীতির শব্দটা হলো শেষ বলতে কোনো শব্দই থাকে না, শেষ থেকেও রাজনীতি আবার শুরু হয়। তো বিএনপির শেষের দিক এখন বলা যাবে না, বিএনপির উত্তরোত্তর আগানোর সময়টা এখন। কিন্তু কিছু ভুলের কারণে, যেটা আপনি বললেন কিছু ভুলের কারণে বিএনপির ভোট ব্যাংকের ধস নামে। আর এরকম ভুল সাধারণত ওই রাজনীতিতে যারা পরিপক্ক তাদের হওয়া উচিত নয়, আপনি কি মনে করেন না যে এই যে আপনার মির্জা আব্বাস, ফখরুল ইসলাম আলমগীর, তারপর আপনার ফজলুল হক, এই ধরনের ব্যক্তিদেরকে যখন কোনো মিডিয়ার সামনে কথা বলবে, তাদের কি গঠনমূলক আলোচনা ছাড়া তাদের অপ্রাসঙ্গিক কোনো আলোচনা কি করার কোনো বিশেষ কোনো প্রয়োজন আছে? রাজনীতিতে শেষ বলতে যে শব্দ সেটা নাই। যে যত উচ্চ স্তরের রাজনীতিবিদ, তার কথাবার্তা, বাচনভঙ্গি, ভদ্রতা সব দিক থেকেই মার্জিত থাকা উচিত এবং থাকে। কিন্তু 5 তারিখের পরে বিএনপির এইরকম একটা মানসিকতা জন্মে গেছিল। যেমন আপনাকে আমি বলতে পারি, আলাউদ্দিন সাহেব, আপনি জিনিসটা আপনার নখদর্পণে আছে যে 5 তারিখের পরে এরা এই পল্টনে 7 তারিখে যে পল্টনে যে সমাবেশ করলো, একটা বিরাট আকারের একটা সমাবেশ করলো। তাতে অথচ এই 5 তারিখের পরে তাদের প্রথম কাজটা কি ছিল? প্রথম কাজটা ছিল যারা শহীদ, এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে সহযোগিতার হাত বাড়াই দেওয়া, সহমর্মিতা দেখানো, তাদের বাড়ি বাড়ি খোঁজ করা। তারা উৎফুল্ল আনন্দিত এত আকারের হয়ে গেছে যে আমরাই এখন ক্ষমতায়। আমি একটু কথা বলি মাঝখানে। আমি যেহেতু 7ই আগস্টের ব্যাপারটা আলোচনা হলো, আপনি কথা বলেন 7ই আগস্টের যে বিষয়টা, আমি সেখানে ছিলাম। 7ই আগস্ট তখনও কিন্তু রক্তের দাগ শুকায়নি ঢাকা মহানগরী থেকে। তখনও কিন্তু যে ছাত্রদের, যে সমন্বয়কদের, তারপর যারা মিছিলে মিটিংয়ে ছিল, যারা 5 তারিখে অনেক গুলি খেয়েছে, 4 তারিখে, এই রক্তের দাগগুলো তখনও শুকায়নি। বিএনপির যারা উপরস্থ কর্মকর্তা ছিল, যারা নেতৃবৃন্দ ছিল, তারা মনে করেছিল যে আমরা হয়তো আগামী 2 মাসের ভেতরে আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসছি। কিন্তু আসলে এই ধারণাটা তাদের ছিল একেবারে নেতিবাচক একটা দিক, যে দিকটা তাদেরকে এই মুহূর্তে রাজনীতির মাঠে আপনার উপরে ওঠানোর চেয়ে সবচেয়ে নিচে টেনে ধরেছে এই বিষয়টা। মানুষ কিন্তু এটাই কল্পনা করেছে যে আসলে তারা 5ই আগস্টের পূর্বে যাই কিছু করেছে, 5ই আগস্টের পরে তাদের যে বিভিন্ন জায়গায় আপনার এই হামলা মামলা, এই চাঁদাবাজি, রাহাজানি, এই সব বিষয়গুলো নিয়ে যখন মানুষ চিন্তা করলো, তখন সেই মুহূর্তে কিন্তু বিএনপিকে মানুষ আর বিশ্বাস করতে পারলো না। তখনই আওয়ামী লীগের যেই পতনের যেই সম্ভাবনাটা ছিল, এই পতন হয়েছে, ঠিক এরকমই একটা রাজনৈতিক দল মনে করলো বিএনপিকে। ওই সময়ের ভাবটা ছিল যে আমরা খুব তাড়াতাড়ি আসতেছি, যেটা আপনি বললেন, ক্ষমতায় চলে আসছি, আমরা খুব তাড়াতাড়ি আসতেছি। কিন্তু না, একটা সরকার এই এত বড় একটা বিপ্লবের পর, এত বড় একটা বিপ্লব, আমি বলবো আন্দোলন নয়, একটা বিপ্লবের পরে, এটা তো বিপ্লবী না, মহাবিপ্লব। তো এই বিপ্লবের পরে যে একটা সরকার আসলো, অন্তর্বর্তী সরকার আসলো, সেই সরকার একটা নির্দিষ্ট সময় পর তো সেই নির্বাচনটা দিতে হবে, নির্দিষ্ট একটা সময় পরে। তো আপনি যদি 3 দিনের বা 3 মাসের মধ্যে নির্বাচন চান, সেটা কিন্তু কোনো অবস্থাতেই সম্ভব না। কারণ দেশের প্রশাসন, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতটাই ভঙ্গুর ছিল যেটা এখন পর্যন্ত কভারেজ দিতে কষ্ট হচ্ছে। এই কভারেজটা না হওয়া পর্যন্ত তো কোনো নির্বাচন দেওয়া সম্ভব নয়। যে সংস্কারের জন্য, সংস্কার ইস্যুটা যে আপনি বলছেন, সংস্কারের ইস্যুটা দীর্ঘমেয়াদী, কিন্তু প্রশাসনটা তো ঠিক হইতে হয় না। যেই সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এই ক্ষমতা এসেই তারা এই সংস্কার নিয়ে আলোচনা করলো, যে সংস্কারের জন্য হাজার হাজার ছেলে মেয়ে আপনার রাজপথে রক্ত দিল, এই সংস্কার কি কিন্তু বর্তমানে বিএনপি স্বীকার করছে না। বিএনপি বলছে আমরা ক্ষমতায় এসে সংস্কার করব। আসলে
53 বছরে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাংলাদেশের প্রায় 48টি দল তারা কোনো না কোনো ক্রমে একজন কোনো হইতে আসছে, ক্ষমতায় এসেছে। এই 53 বছরে কেন এই বিএনপি, যেহেতু তারা ক্ষমতায় এসে সংস্কার করবে এই কথাটা বলছে, তাহলে 53 বছরে তারা কি করেছে? আমার প্রশ্ন এখানে যে 53 বছরে তারা কি করেছে। আপনাকে ধন্যবাদ। তো সংস্কার একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। দীর্ঘমেয়াদী ব্যাপার বলতে একমাত্র কোরআন ছাড়া আর সবকিছুই সংস্কারযোগ্য। জি, একমাত্র কোরআন ছাড়া আর সবকিছুই সংস্কারযোগ্য। অন্যান্য ধর্মগ্রন্থগুলো সংস্কার করছে, করে নিচ্ছে, এখনো হচ্ছে, কিন্তু একমাত্র কোরআনই সংস্কারযোগ্য নয়। তো আজকে আমি যেটা ঠিক মনে করলাম, আগামীকালকে সেটা ঠিক হবে না, নাও মনে হইতে পারে। তো সেই কারণে সংস্কার একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, সংস্কার একটা দীর্ঘ সময়ের ব্যাপার। তো দীর্ঘ সময় অপেক্ষা করে নির্বাচন নয়, নির্বাচনটা হইতে হইবে যত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু সেটাও স্থানীয় প্রশাসন, যেটাকে বলবো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি শক্তিশালী না থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি শক্তিশালী না থাকে, তাহলে কোনো অবস্থাতেই দেশে 300 আসনে নির্বাচন দেওয়া সম্ভব নয়। আপনি দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আস্তে আস্তে কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা মোটামুটি মোটামুটি একটা পর্যায়ে আসতেছে। তো অন্তর্বর্তী সরকার যে নির্বাচনের সময়টা দিয়েছে, যদি এর মধ্যে নির্বাচনটা সে দেয় আগামী জুন নাগাদ, যেটা লাস্ট নির্বাচন, আগামী জুন নাগাদ নির্বাচনটা দিলে সরকার দিতে পারবে। কি কারণে দিতে পারবে? যে আমি বলবো এই সময়টুকুর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরেকটু সক্রিয় হবে। জি মিজান, আমি একটু কথা বলি মাঝখানে, আমি আপনাকে আরেকটি কথা স্মরণ করে দিচ্ছি। সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কোনো দীর্ঘমেয়াদী মানে আপনার ক্ষমতায় আসেনি, একটা নির্ধারিত সময়ের জন্য তার ক্ষমতা এসেছে। কিন্তু এই নির্ধারিত সময়টাকে ব্যাপক অর্থাৎ বিস্তীর্ণ করার জন্য দায়ী কিন্তু একমাত্র বিএনপি। তার কারণ তাদের বিভিন্ন অপকর্মের কারণে এখন কিন্তু সাধারণ যারা মানুষ ছিল, যারা একসময় বিএনপি করতো, যারা বিএনপিকে সাপোর্ট করতো, তারাও কিন্তু এই মুহূর্তে বিএনপিকে বিশ্বাস করতে পারছে না। তার একটা কারণ এই তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি, এই খুন খারাপি, একজনের বাড়ি দখল, আরেকজনের জমি দখল, এই যে বিষয়গুলো, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দোষ নেই। এখন এই মুহূর্তে কিন্তু জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার জন্য আমি মনে করছি এখন রিকোয়েস্ট করছে। তার কারণ তারা বিএনপি, আওয়ামী লীগ কোনো দলকে এখন এই মুহূর্তে মানে সহ্য করতে পারছে না, বিশ্বাস করতে পারছে না। এই কারণটা কিন্তু আমি একমাত্র দেখছি বিএনপির বিভিন্ন অপকর্মের কারণে আজকে বিএনপি নিজেই এখন জনগণ থেকে কিছুটা দূরে সরে যাচ্ছে। আপনি কি এটা মনে করেন না যে বিএনপি? মিস্টার আলাউদ্দিন, যেটা একমাত্র বিএনপি দায়ী নয়। বিএনপি নির্বাচন তাড়াতাড়ি চাচ্ছে, এটা সত্য, কিন্তু যে রাজনৈতিক দলগুলো নির্বাচন তাড়াতাড়ি চাচ্ছে না, তাদের ভোট ব্যাংক আস্তে আস্তে বাড়ছে। জি, তাদের ভোট ব্যাংক আস্তে আস্তে বাড়ছে। এটা কিন্তু নির্বাচন চাওয়া আর নির্বাচন না চাওয়ার মধ্যে নয়, কার্যক্রমের উপর। জি, তার মানে বিভিন্ন কার্যক্রমের উপর। এটা কিন্তু নির্বাচন চাওয়া, নির্বাচন না চাওয়া, এটার উপরে বেসিস করে না, বেসিস করে আপনার কার্যক্রমের উপরে। অন্যান্য রাজনৈতিক দলগুলো যদিও দখলবাজি করেছে, তারা দখলবাজি করেছে এমন জায়গায় যেটা সাধারণ মানুষ দেখে না, মানুষের চোখে আসে না। কিন্তু বিএনপি যে দখলবাজিটা করেছে সেটা এই একেবারে তৃণমূল। আচ্ছা, আমি একেবারে আমরা অনুষ্ঠানে উচ্চ পর্যায়ে গিয়ে বিএনপি কিন্তু কোনো দখলবাজির মধ্যে যায়নি। আচ্ছা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে আমার 3টি কথা নিয়ে একটু আলোচনা করব। বরকতুল্লাহ বুলু বলেছেন যে তারেক রহমানের নাম নিতে হলে অজু করে নাম নিতে হবে। আমি 4টা কথা বলে নিই আগে। মির্জা আব্বাস বলেছেন জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল সাহস পেত না ফিলিস্তিনের উপর আক্রমণ করতে। তৃতীয়টা হচ্ছে ফজলুল হক, একজন বিএনপির খুব উচ্চমানের নেতা, তিনি বলেছেন বাপ ডাইক্কা নির্বাচন দিতে হবে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি জানেন বাংলাদেশের মধ্যে বিএনপির মধ্যে যত ধরনের নেতা রয়েছে তার চাইতে সবচেয়ে সুশিক্ষিত, মার্জিত, ভদ্র এবং একজন উনি পাবলিক ইন্টারন্যাশনাল, শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ে সে ঢাকা ইউনিভার্সিটির টিচারও ছিল। যাই হোক, তিনি বলেছেন যে ক্ষমতায় এলে বিএনপি ক্ষমতায় এলে 1 কোটি যুবকের চাকরি তারা দিবেন। আসলে এই 53 বছরে বাংলাদেশের 7.5 কোটি সরকারি চাকরি দিতে পারে না বাংলাদেশের কোনো এমপি মন্ত্রী, অর্থাৎ বাংলাদেশে কোনো দল ক্ষমতায় এসে।
তারপরেও কেন এই অপ্রাসঙ্গিক কথাটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন বললেন, আমি অন্য 3 জনের কথা বাদ দিলাম, এটা অতি কথন কোন রাজনৈতিক নেতার পক্ষে সুফল বয়ে আনা না, এটা আমি নিজেও জানি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে 18 মাসে, অর্থাৎ বিএনপি ক্ষমতায় এলে আমরা 18 মাসে 1 কোটি এই তরুণ সমাজ, যারা বেকার সমাজ রয়েছেন, তাদেরকে চাকরি দেব। আসলে এইটা কি একটা আত্মপ্রবঞ্চনা নয়? এটা কি মিথ্যা আশ্বাস নয় যে রাজনীতিবিদ, একজন বিখ্যাত রাজনীতিবিদের জন্য, যিনি এখন বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিব, তার পক্ষে কি এই মিথ্যা কথাটা বলা আপনি কতটুকু সমীচীন মনে করেন? এটা মিথ্যা নয়, এটা রাজনৈতিক কথা। এটা মিথ্যা নয়, এটা রাজনৈতিক। তাহলে কি এটা আত্মপ্রবঞ্চনা হিসেবে আমরা মনে করব? রাজনৈতিক কথা। তো এই হিসাবে আমি বুঝাইতে চাইছি যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আরো বেশি ধোঁকা দিচ্ছে, কিন্তু আমরা সেটা ধরতে পারছি না। অন্যান্য রাজনৈতিক দলগুলো বিএনপির চেয়েও বেশি ধোঁকা দিচ্ছে, আমরা সেটা ধরতে পারছি না। বিএনপি রুট লেভেলে এসে যে ঘটনাটা ঘটাইছে, সেটা কিন্তু বিএনপির উচ্চ স্তরে ঘটেনি। জি, এখন আসেন কথাবার্তা কিছু, যেমন আসেন, আমি প্রথম যে আপনি একটা প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নটার বরকতুল্লাহ বুলু বরকতুল্লাহ বুলু বলেছেন যে তারেক রহমানের নাম নিতে হলে এই অজু করে নাম নিতে হবে। তাহলে আমরা তো তারেক রহমানকে চিনি, তো তারেক রহমান যদি তার ব্যক্তিগত এইরকম কিছু কথা, এটা অতি কথন নয়। এটা অনেক সময় আমরা একজনকে প্রশংসা করতে গিয়ে এমন কায়দায় প্রশংসা করি যে প্রশংসা, এটা বাঙালির রেয়াজ একটা, এমন কায়দায় প্রশংসা করি যে প্রশংসাটা আসলে সমাজ গ্রহণ করবে কিনা, যে প্রশংসাটা আসলে তার জন্য প্রযোজ্য কিনা, সেটাও মনে করি আমি। ঠিক আছে, যেমন ধরেন আপনি হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় তাকে এমন উপাধি দেওয়া হয়েছে যে আপনি স্বর্গীয় ব্যক্তি। জি, আপনি স্বর্গীয় ব্যক্তি উপাধি দেওয়া হয়েছে, কিন্তু আসলে সে কি স্বর্গীয় ব্যক্তি, এটা আল্লাহ পাক ভালো জানে। তো আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে মির্জা আব্বাস বলেছেন গতকালকে বলেছেন জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল সাহস পেত না ফিলিস্তিনের উপর আক্রমণ করে। তাহলে কি আপনি কি মনে করেন তাহলে কি জিয়াউর রহমান কি ফিলিস্তিনের সাথে কিংবা ইসরায়েলের সাথে খুব ভালো সম্পর্ক ছিল? যেহেতু ইসরায়েলের কথাটা জিয়াউর রহমান শুনবে, জিয়াউর রহমানের কথাটা ইসরায়েল শুনবে। আমি একমত নয়। আপনার এই প্রশ্ন উত্তর আছে, কিন্তু আপনি যে কথাটা বললেন জিয়াউর রহমানের সাথে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিল কিনা, না, ইসরায়েলের সাথে বাংলাদেশের কখনোই সুসম্পর্ক ছিল না। কোন সরকারই ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে না। তবে উনি যে সেন্সে কথাটা বলেছেন, জিয়াউর রহমান বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে ওই আপোষ মীমাংসার ব্যাপারটায় উনি যথেষ্ট অবদান রেখেছেন। ওই ক্ষেত্রে উনি এই কথাটা বলেছেন। মূলত উনি যে, যাই হোক, আমরা একেবারে শেষ প্রান্তে। এই মুহূর্তে আমরা যত আলোচনায় করলাম বিএনপি সম্পর্কে, বিএনপির একটি ভালো দিক আছে, আমি একটু বলে নিচ্ছি। সেই ভালো দিকটি হচ্ছে বর্তমানে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্ণধার হতে যাচ্ছেন, অর্থাৎ তারেক রহমান তার যে গঠনশীল ভূমিকা বর্তমানে বিএনপির জন্য, তিনি লন্ডন থেকে যে ভার্চুয়াল বক্তব্য দিচ্ছেন, এগুলো বিএনপির জন্য অত্যন্ত সুখকর এবং আপনার গঠনমূলক আলোচনা। তারেক রহমান কিন্তু বারবার বলছে যে তোমরা যদি কোনো প্রকার অপরাধ করো, আমি কিন্তু দায়ী নই, আমি যে কোনো মুহূর্তে তোমাদেরকে বরখাস্ত করবো। আর সেই দৃশ্যটা, আমি যেহেতু উত্তরা থানার মানুষ, আমি উত্তরা থানা অনেক নেতাকর্মীকে বরখাস্ত করতে দেখেছি। আমরা এই মুহূর্তে একটি কথাই বলবো যে তারেক রহমান যদি কোনোদিন ক্ষমতায় আসে, আর তার যেই গঠনমূলক আলোচনা সমালোচনাগুলো যদি বর্তমান এই বিএনপির যারা নেতাকর্মী আছেন সেটা যদি গ্রহণ করতে পারে, এটা যদি ধারণ করতে পারে, তাহলে আমি মনে করব বিএনপির জন্য অত্যন্ত সুদিন অপেক্ষা করছে। আর যদি এই তারেক রহমানকে বিট্টে করে নেতাকর্মীরা তার ইচ্ছা মতো কথা বলেন এবং অপ্রাসঙ্গিক কথা বলেন, তাহলে বিএনপির জন্য ভবিষ্যতে আওয়ামী লীগের চেয়েও অত্যন্ত দুঃখজনক বিষয় অপেক্ষা করছে, এটাই আমি জানি। আপনি এখন বলতে পারেন এই বিষয়ে। একেবারে শেষ প্রান্তে এসেছি আমরা। যথেষ্ট বুদ্ধিমত্তার সাথেই দেশ, মানে বিএনপিকে দেশের বাইরে থেকে পরিচালনা করার চেষ্টা করছে এবং করছে। কিন্তু এখন এই যে নেতাকর্মী, এরা কিন্তু ত্যাগী, যাদের নাম উল্লেখ করলেন, এরা কিন্তু বিএনপির দুর্দিনে তারা দলটাকে গুছিয়ে রাখছেন। এখন আসেন, এমন একটা পরিবেশ বিএনপির জন্য শেষ বলতে, রাজনীতিতে শেষ বলতে কোনো শব্দ নাই, এটা প্রথমেই বলে আসছি, যেটা আপনার জানা উচিত, মনে আছে, মনে হয়, ধরে রাখতে হবে, এটাই বুঝাইতে হবে।
তো তারেক রহমান সাহেব যেভাবে দলটাকে গুছাইতে যাচ্ছে, দলটা আগায় যাচ্ছে, তো এই ক্ষেত্রে ভোটার কমলেও তো তারেক জিয়া যেভাবে দলটাকে মেনটেন করার চেষ্টা করছে, তাতে বিএনপি আবার ঘুরে দাঁড়াবে এবং খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে। আপনি যেই কথাটা বলেছেন যে এই বিএনপি নেতাকর্মীদের অনেক ত্যাগ, আসলে এই ত্যাগ সম্পর্কটার সাথে আমি এটার সাথে মানে সম্পৃক্ত নই। তার কারণ হচ্ছে আমি এটা বিশ্বাস করি না। বিএনপি যখন খালেদা জিয়া যখন ক্ষমতাচ্যুত হলো, আওয়ামী লীগের সময় এই 3টা বালুর ট্রাক 2টা বালুর ট্রাক তারা সরাতে পারেনি। বাংলাদেশে কোনো আন্দোলন করতে পারে বিএনপি নেতারা, তাহলে কি আমরা মনে করবো না যে বিএনপি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে তাদের সব যোগ সাযোগ নিয়ে তারা রাজনীতির মাঠে নেমেছিল? তার কারণ আমি আপনাকে 2টা প্রমাণ দিচ্ছি। এখন 5ই আগস্টের পর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলো, ঠিক এরপর পরই এই আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগের এই পদ ছেড়ে দিয়ে, অর্থাৎ তাদের কথাবার্তা ছেড়ে দিয়ে তারা কিন্তু একটা পর্যায়ে চলে এসেছিল আওয়ামী লীগের বিচার করার জন্য। ঠিক 2-3 মাস পরে যখন দেখলো যে না, আমরা আওয়ামী লীগকে যদি ছেড়ে দেই, যদি তাদের ছাড়া আমরা নির্বাচন করে আমরা পাশ করবো না, অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো মুহূর্তে আমাদেরকে এই সেকেন্ড -2 করার জন্য আমাদেরকে উঠে পড়ে লেগেছে। ঠিক সেই মুহূর্তে এত বড় যারা কাজ করেছে, দীর্ঘ 16টি বছর বিএনপিকে কোন ঠাসা করে তাদেরকে ঘর থেকে বের হতে দেয়নি, তাদের সাথে তারা ঘরে ঘুমাতে পারেনি। এমনকি এমন লোক আছে যে তাদের বাচ্চা মারা গেছে, তার বাবা মারা গেছে, তারা মানে আপনার গ্রেফতারের ভয়ে, গ্রেফতার আতঙ্কে তারা ঘরে আসতে পারেনি, বাড়িতে আসতে পারেনি। তারপরেও কেন এই মুহূর্তে একটু বলে নেই, তারপরেও হঠাৎ কেন এই মুহূর্তে কেন বিএনপি আওয়ামী লীগের ছাড়া নির্বাচন করবেন, এই কথাটা বারবার বলছে। আপনি কি এটা শুনেছেন যে এই কথাটার আমাকে এই উত্তরটা দেন? তারা কেন হঠাৎ করে আওয়ামী লীগের একজন যারা দোষর, আওয়ামী লীগ তো দোষর, এই বিএনপির বিপক্ষ একটু দল, যে দলটির জন্য সারা বাংলাদেশ মনে করেন কোন ঠাসা হয়ে পড়েছিল, আপনি একজন সাংবাদিক, আপনার কণ্ঠ রোদ চেপে ধরেছিল, কণ্ঠটা চেপে ধরেছিল, আপনি কখনো ভালো লিখতে পারেননি, আপনি ন্যায়ের পক্ষে লিখতে পারেননি। আওয়ামী লীগ ছাড়া, তাদের গান ছাড়া কেউ গান কোনো গাইতে পারেনি। তারপরেও কেন বিএনপি এখন এই আওয়ামী লীগের গুণগান গাইতে শুরু করছে? মিস্টার আলাউদ্দিন, আপনাকে বুঝতে হবে যে আমি প্রথমেই একটা কথা বলে গিয়েছিলাম যে এই ফেসবুক একটা কোন কায়দায় কতগুলো রিউমার ছড়াচ্ছে, যেটা বিএনপি আওয়ামী লীগকে চাচ্ছে, আওয়ামী লীগ নিয়ে আসতেছে। এটা অন্যান্য রাজনৈতিক দলের কাজ, যাদের ফেসবুকে দখলদারিত্ব বেশি। না না না, এটা কেন বলবেন? এই কথাটা কেন বলবেন? আমি তো নিজে দেখলাম, আমি ফখরুল ইসলাম আলমগীরকে আলোচনা করতে দেখেছি, এই মির্জা আব্বাসকে দেখেছি, তারা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করবেন। এটা তো বাস্তব দেখা, এটা রিউমার ছড়ানোর কোনো বিষয় না, এটা তো বাস্তব দেখা না, আলোচনা। এটা তো একেবারে সারা বিশ্বের মানুষ দেখতেছে যে বিএনপি বলতেছে যে আমরা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করবো না, নির্বাচন করলে এটা গণতান্ত্রিক ভাবে ঠিক হচ্ছে না। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করবো, আওয়ামী লীগ তো 16 বছর বিএনপি ছাড়া নির্বাচন করছে। প্রিয় দর্শক, আমরা আজকের আলোচনায় আমাদের প্রিয় একজন লেখক এবং সাংবাদিক জনাব মিজান বীর নূরকে আজকে আহ্বান জানিয়েছিলাম। তার মুখ থেকে আপনারা যে আলোচনা শুনলেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। শেষ করে দিচ্ছি। সম্মানিত দর্শক, নজরবিডি.com আপনাদেরকে আজকের মতো আমরা এখানেই শেষ করছি, কিন্তু শেষ করার আগে আরেকটু কথা বলে রাখছি। আমাদের এই নজরবিডি.com যারা আলোচনায় অংশগ্রহণ করতে চান, অবশ্যই আমাদের নিচে একটি নাম্বার রয়েছে এবং আমাদের ইমেল রয়েছে। যোগাযোগ করতে হলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমরা আপনাদের জন্য সবসময় আমাদের এই অনুষ্ঠানটি উন্মুক্ত, যে কেউ এই আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।